আমাদের আজকের আলোচনার বিষয় সমাস। সমাস যদি আমরা এই শব্দের অভিধানে, আমাদের যে অভিধান গ্রন্থ আছে অর্থাৎ মানে বই, তার যদি আমরা অর্থ খুঁজতে চাই তখন আমরা দেখব সেখানে সমাস শব্দের অর্থ করা হয়েছে সমাহার বা মিলন, সংক্ষেপ। অর্থাৎ সমাস শব্দের অভিধানগত অর্থ আমরা পাব সমাহার, মিলন, সংক্ষেপ। এখন সমাস শব্দটি তার যদি ব্যুৎপত্তি আমরা নির্ণয় করতে যাই, অর্থাৎ সমাস শব্দটি কি করে তৈরি হয়েছে, আমরা দেখব যে সম, দন্তস্বময় হসন্ত, সম এই উপসর্গের সঙ্গে অস, অদন্তস্বয় হসন্ত, অস এই ধাতু, তার সঙ্গে অপ্রত্যয়। আমি আবার বলি, সম উপসর্গ, তার সঙ্গে যুক্ত হচ্ছে অস ধাতু, তার সঙ্গে যুক্ত হচ্ছে অপ্রত্যয়। তাহলে সম যুক্ত অস যুক্ত অ তৈরি হচ্ছে সমাস। এখন এই অস ধাতু সংক্ষেপ করা, অস ধাতুর মধ্য দিয়ে সংক্ষেপ করাকে বোঝায়। তাহলে সমাস এই শব্দের মধ্য দিয়ে আসলে সংক্ষেপীকরণ কে বোঝানো হয়। এখন ব্যাকরণে সমাস বলতে, বাংলা ব্যাকরণে আমরা তাকেই বুঝি, সেই প্রক্রিয়াকে বুঝি, সেই পদ গঠনের প্রক্রিয়াকে বুঝি, যেখানে আমরা দেখি অর্থগতভাবে পারস্পরিক সম্বন্ধযুক্ত, অর্থাৎ পরস্পর পরস্পরের সঙ্গে অর্থগতভাবে সম্বন্ধযুক্ত এরকম একাধিক পদের, একের অধিক পদের যখন একপদীকরণ ঘটে, অর্থাৎ একাধিক পদ অর্থগতভাবে সম্পর্কযুক্ত হয়ে যখন এক পদে মিলিত হয়, এক পদে রূপ লাভ করে, বহু পদ যখন এক পদে রূপান্তরিত হয়, আমরা সেই ব্যাকরণগত প্রক্রিয়াকে বলি সমাস। সমাসের সংজ্ঞা যদি বলা হয় তোমরা কি লিখবে? দেখো, সংস্কৃত ব্যাকরণে সমাসের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে একপদী ভাব সমাস, একপদী ভাব সমাস। অর্থাৎ সমাসের মধ্যে দিয়ে বহুপদ এক পদে রূপ লাভ করে। আমরা বাংলায় কিভাবে বলবো সমাসের সংজ্ঞা? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলনে, দুই বা দুইয়ের বেশি পদের মিলনে নতুন একটি পদ গঠনের প্রক্রিয়াকে বাংলা ব্যাকরণে সমাস বলা হয়। তাহলে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা দুইয়ের বেশি পদ যখন মিলিত হয়ে একটিমাত্র পদ গঠন করে, আমরা বাংলা ব্যাকরণে সেই পদ গঠনের, শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলি। যেমন ধরো, মৌ সংগ্রহকারী মাছি, মৌ সংগ্রহকারী মাছি,
দেখো এখানে দেখো তিনটে পদ আছে, একটা মৌ, একটা সংগ্রহকারী আর একটা মাছি। এই তিনটে পদ যখন আমরা পাশাপাশি বসালাম, মৌ, সংগ্রহকারী, মাছি, তখন দেখো তিনটে পদ অর্থগতভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। মৌ সংগ্রহ করে যে মাছি, তাহলে অর্থগতভাবে এরা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এখন এই তিনটে পদ যখন অর্থগতভাবে যুক্ত থাকছে, পাশাপাশি বসছে, তিনটে পদ মিলিত হয়ে একটি নতুন পদ গঠন করে। কেন, কিভাবে? দেখো, মৌ, সংগ্রহকারী, মাছি, এই তিনটে পদ আমরা তাকে কিন্তু এক পদে রূপান্তরিত করতে পারি। মৌ সংগ্রহকারী মাছিকে আমরা বলতেই পারি মৌমাছি। অর্থাৎ তখন আমরা এক কথায়, এক শব্দে এই মৌ সংগ্রহকারী মাছি, এই অর্থ সম্পর্কযুক্ত তিনটে পদকে এক পদে আমরা রূপান্তরিত করে ফেললাম। মৌ সংগ্রহকারী মাছি, তাকে আমরা কি বলি? মৌমাছি। এখন এই যে তিনটে পদ অর্থ সম্পর্কের ভিত্তিতে মিলিত হয়ে একটি মাত্র পদ গঠন করলো, এই যে আমরা বললাম মৌমাছি। এখন এই যে নতুন যে পদ গঠনের যে প্রক্রিয়া, তা সেই প্রক্রিয়াকেই আমরা বলবো হচ্ছে সমাসের প্রক্রিয়া। এখন এই সংজ্ঞার মধ্য দিয়ে আমরা তাহলে সমাসের কি বৈশিষ্ট্য পেলাম? সমাসের বৈশিষ্ট্যগুলো আমরা এবার একটু নজর দিতে পারি। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলা ব্যাকরণে যে নতুন পদ গঠনের যে নানা রকম উপায় রয়েছে, হ্যাঁ, তার মধ্যে একটা অন্যতম উপায় হচ্ছে সমাস। তার কারণ সমাসে বহু পদ মিলিত হয়ে একটি নতুন পদ গঠন করে। তাহলে সমাস হচ্ছে নতুন পদ গঠনের একটা অন্যতম মাধ্যম, উপায়। যেমন ধরো আমরা যদি বলি দেশ, রূপ, মাতৃকা, এই তিনটে পদ যদি আমরা জুড়ে দিই পরস্পর অর্থ সম্পর্কের ভিত্তিতে, তাহলে আমরা একটা নতুন পদ গঠন করতে পারবো। দেশ, রূপ, মাতৃকা, এক কথায় প্রকাশ করলে আমরা কি বলবো? দেশমাতৃকা। তাহলে সমাস পদ গঠনের একটা অন্যতম মাধ্যম, উপায়। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য, দেখো দুটি বা দুইয়ের বেশি পদ পাশাপাশি থাকলেই তাদের মিলনে যে সমাস হবে তা কিন্তু নয়। পাশাপাশি বসিয়ে দিলেই তাদের মিলনে একটা নতুন পদ গঠন হবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্যের কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পদগুলির নিজেদের মধ্যে কোনো অর্থগত সম্বন্ধ বা অর্থগত সঙ্গতি আছে কিনা। অর্থগত সম্বন্ধ, অর্থগত সংহতি থাকাটা অবশ্য প্রয়োজনীয়। পাশাপাশি বসিয়ে দিলেই সমাস হবে না। যে পদগুলোকে পাশাপাশি বসাবো তাদের মধ্যে যেন একটা অর্থগত সম্পর্ক থাকে। যেমন আমরা বললাম দেশ, রূপ, মাতৃকা, এখানে যদি আমরা বসিয়ে দিতাম দেশ, রূপ, পিতা, এই পদগুলো পাশাপাশি বসালাম, তাহলে এরা পরস্পর মিলিত হয়ে দেশপিতা, দেশপিতা, এই যে দেশপিতা পদ আমি গঠন করলাম, কিন্তু দেখো অর্থগত সংগতি তাতে কিন্তু অনেক। দেশ রূপ পিতা হয় না, দেশের পিতা হতে পারে, দেশ রূপ পিতা হবে না। তার কারণ দেখো আমাদের যে
ভারতীয় সংস্কৃতি, আমাদের যে বাঙালিদের যে মানস কল্পনা, তাতে কিন্তু দেশ হচ্ছে আমাদের কাছে মাতৃস্বরূপা, মায়ের মতো, জননী, জননী জন্মভূমি। আমরা জননী জন্মভূমিকে আমরা জননী রূপে আমরা পুজো করি, তার মূর্তি আমরা নির্মাণ করি। দেশের পিতা হতে পারেন, কিন্তু দেশরূপ মাতা তা হয় না। দেশরূপ মাতৃকা তখন হতে পারে দেশমাতৃকা। তাহলে পাশাপাশি আমরা শব্দ বসিয়ে যে সমাজ তৈরি করতে পারবো তা কিন্তু নয়। পাশাপাশি সেই শব্দগুলোর মধ্যে অর্থগত সঙ্গতি থাকতে হবে। সমাসের তৃতীয় বৈশিষ্ট্য কি? সমাসের মাধ্যমে আমরা দেখলাম তো একাধিক পদ মিলিত হয়ে এক পদে রূপান্তরিত হয়। এখন একাধিক পদ মিলিত হয়ে যখন এক পদে রূপান্তরিত হয়, তাহলে তখন কি হয়? বাক্যের আকার সংক্ষিপ্ত হয়, অর্থাৎ বাক্যটা ছোট হয়ে যায়, সংহত হয়। এখন এই বাক্য যখন সংক্ষিপ্ত হচ্ছে, সংহত হচ্ছে, তখন দেখবে সেই বাক্য আমাদের শুনতেও ভালো লাগে, শ্রুতি সুখকর, আবার সেই বাক্য কিন্তু সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। অর্থাৎ বাক্য একটা সৌন্দর্যের প্রকাশ হয়ে উঠছে। তাহলে আমরা যদি বলি ওই গরুর মতো বেচারা ছেলেটিকে সবাই রাগায়, এখন গরুর মতো বেচারা ছেলেটিকে সবাই রাগায়, এই বাক্যটা, এই গরুর মতো বেচারা, এই শব্দটি কিন্তু আমাদের কাছে ভালো লাগছে না, শ্রুতি সুখকর নয়। কিন্তু আমরা যদি ওই গরুর মতো বেচারা একে যদি আমরা সমাস করি, তাহলে আমরা কি করব? গো বেচারা। তাহলে আমরা যদি বলি গো বেচারা ছেলেটিকে সবাই রাগায়, দেখো সমাস হওয়ার কারণে ওই যে গরুর মতো বেচারা একে সমাস করলাম গো বেচারা। দেখো এই দ্বিতীয় বাক্যটি, প্রথম বাক্যটি কি ছিল? গরুর মতো বেচারা ছেলেটিকে সবাই রাগায়। আর দ্বিতীয় বাক্যটি কি হলো? গো বেচারা ছেলেটিকে সবাই রাগায়। দেখো দ্বিতীয় বাক্যটি কি হলো? আকারে ছোট হয়ে গেল সমাসের কারণে, এবং এই বক্তব্যটাও আমরা সংহত হয়েছে, মানে বুঝতে পেরেছি, বক্তব্য বুঝতে আমাদের কোনো অসুবিধাই হয়নি যে গো বেচারা ছেলেটি বলতে কি বোঝানো হচ্ছে। দেখো মধুসূদন যখন তার কবিতার মধ্যে লিখছেন, জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে দায়, ফিরাবো কেমনে, জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধায়, ফিরাবো কেমনে। তখন দেখো এই যে এই চরণ কবির, এটা দেখো শুনতে কত ভালো লাগছে, শ্রুতি মধুর, তার সৌন্দর্যপূর্ণ, ব্যঞ্জনা গর্ভ। কেন বলো তো? ওই যে জীবন প্রবাহ বহি, এখানে জীবন প্রবাহ একটা সমাসবদ্ধ পদ, আবার কাল সিন্ধু পানে ধায়, এই কাল সিন্ধু তাও কিন্তু একটা সমাসবদ্ধ পদ। কারণ জীবন রূপ প্রবাহ, তাই হলো হচ্ছে জীবন প্রবাহ। কাল রূপ সিন্ধু, তাই হলো হচ্ছে কাল সিন্ধু। অর্থাৎ এখানে তাহলে জীবন রূপ প্রবাহ, কাল রূপ সিন্ধু, দেখো এই একাধিক পদ কিন্তু এক পদে পরিণত হয়ে সমাস হয়েছে। তার ফলেই যখন এই সমাসবদ্ধ পদ মধুসূদন ব্যবহার করছেন তার কবিতার চরণে, তা কিন্তু আমাদের শুনতে ভালো লাগছে, তা চরণের সৌন্দর্যকে বৃদ্ধি করছে। কিন্তু যদি ওখানে যদি এইভাবে লেখা হতো, জীবন রূপ প্রবাহ বহি কাল রূপ সিন্ধু পানে ধায়, ফিরাবো কেমনে, হয়তো হয়তো সৌন্দর্যের কিছুটা হানি ঘটতেও পারত। আর একটা বৈশিষ্ট্য মাথায় রাখবে, সংস্কৃত সমাসে যে সমাসবদ্ধ পদ গঠন হয়, সেখানে কিন্তু সেই সমাসবদ্ধ পদ আসলে সন্ধিবদ্ধ পদও বটে। অর্থাৎ সমাসবদ্ধ শব্দ সন্ধিবদ্ধ শব্দ,
ধরো বিদ্যালয়, বিদ্যালয় এই যে পদটি, এটা দেখো বিদ্যার আলয়, সমাসবদ্ধ পদ, বিদ্যার আলয়, এই দুটি পদ মিলে একটি পদে মিলিত হয়েছে বিদ্যালয়। আবার এই যে একটা সন্ধিবদ্ধ পদ, তো বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। তাহলে সংস্কৃততে সমাসবদ্ধ পদ যা, তা আসলে সন্ধিবদ্ধ পদ। তাহলে আমরা সমাসের বৈশিষ্ট্য আমরা দেখলাম। এবার আমরা দেখব সন্ধি ও সমাসের মধ্যে পারস্পরিক তুলনা। সন্ধি এবং সমাসের মধ্যে পারস্পরিক তুলনা, তাদের মধ্যে পার্থক্যটা কি আছে? দেখো, সন্ধি আসলে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, উচ্চারণের ভিত্তিতে এই মিলন হয়। ওই যে আমরা বললাম বিদ্যাযুক্ত আলয়, এখন দেখো বিদ্যা, বিদ্যা এই শব্দের শেষ ধ্বনি আ, বিদ্যা আ, আর আলয় এই শব্দের প্রথম ধ্বনি আলয় আ, তাহলে প্রথম ধ্বনি। এখন এই আ এবং আ, অর্থাৎ সমাসে এই সন্ধিতে কি হয়? সন্ধিতে হচ্ছে প্রথম শব্দের শেষ ধ্বনির সঙ্গে দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনির মিলন হয়। তাহলে বিদ্যাতে শেষ ধ্বনি আ আর আলয়ের প্রথম ধ্বনি আ, এই দুইয়ের মিলনে আ যুক্ত আ স্বরসন্ধির নিয়মে হয়েছে আ। তাহলে বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়, আ আর আয়ের মিলনে আ হয়েছে। উচ্চারণের ভিত্তিতে এই মিলন হলো সন্ধিতে। কিন্তু সমাসের ক্ষেত্রে সেখানে যে একাধিক পদের মিলন হয়, তার কিন্তু ভিত্তি হচ্ছে অর্থ। অর্থের ভিত্তিতে তাদের মিলন সম্ভব হয়। আমি বলেছি যে অর্থের যদি সঙ্গতি না থাকে, তাহলে কিন্তু পাশাপাশি পদ বসালেও কিন্তু সমাস হবে না। ধরো সিংহ চিহ্নিত আসন, এই তিনটে পদ পাশাপাশি বসালাম, এদের মধ্যে অর্থগত মিলন বা সঙ্গতি সম্ভব বলেই কিন্তু আমরা তিনটে পদকে মিলিয়ে আমরা তৈরি করলাম সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে এই তিনটে পদ, তাদের কিন্তু অর্থগত একটা সংগতি বা সঙ্গতি আছে, তার জন্য এটা সমাস করা সম্ভব হলো। তাহলে সন্ধি যখন হচ্ছে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, উচ্চারণের ভিত্তিতে তার মিলন হয়। সমাস হচ্ছে একাধিক পদের মিলন, কিন্তু তার ভিত্তি হচ্ছে অর্থগত। সন্ধিতে দেখো প্রতিটি পদের অর্থের কোনো পরিবর্তন হয় না। সন্ধিতে যে পদগুলো ধরো মিলিত হয়, সেখানে পদের অর্থের কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। যেমন ধরো সন্ধ্যা যুক্ত আরতি, আমরা সন্ধি করলাম সন্ধ্যা আরতি। এখন সন্ধ্যা এবং আরতি এই দুটো শব্দ মিলিত হয়ে সন্ধিবদ্ধ হয়েছে সন্ধ্যা আরতি। এখন সন্ধ্যারতি যখন আমরা বলছি, তখন কিন্তু ওই সন্ধ্যার আরতিকেই বোঝাচ্ছি। তাহলে সন্ধ্যারতি শব্দের মধ্যে সন্ধ্যা এবং আরতি এই দুটো শব্দের অর্থই কিন্তু অক্ষুণ্ণ আছে, বজায় আছে। সমাসের ক্ষেত্রে দেখবে দ্বন্দ্ব সমাস ছাড়া অন্যান্য যে সমাস আছে, তাতে কখনো পূর্বপদ কখনো পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে যে দুটো পদ মিলিত হচ্ছে, তাদের দুয়েরই অর্থ বজায় থাকে। কিন্তু অন্যান্য সমাসের ক্ষেত্রে দেখবে কখনো পূর্বপদ কখনো পরপদ, আবার কখনো আমরা দেখব পূর্বপদ বা পরপদ, অর্থাৎ প্রথম
ও পরের পদটি, এগুলো বাদ দিয়ে একটি তৃতীয় একটি অর্থ, অপর একটি অর্থ প্রধান হয়ে ওঠে। যেমন ধরো নীলকণ্ঠ। এখন নীলকণ্ঠ এই সমাসবদ্ধ পদটি আসলে তৈরি হয়েছে কিভাবে? নীল কণ্ঠ যার, নীল কণ্ঠ যার। এখন এখানে দেখো এর পূর্বপদ কোনটি? নীল, আর পরপদ কোনটি? কণ্ঠ। কিন্তু যখন আমরা সমাস করলাম নীল কণ্ঠ যার, নীলকণ্ঠ, এখন নীলকণ্ঠ শব্দের মাধ্যমে আমরা কাকে বোঝাচ্ছি? মহাদেব বা শিবকে বোঝাচ্ছি। তখন দেখো এই পূর্বপদ নীল বা পরপদ কণ্ঠ কারোরই কিন্তু অর্থ প্রাধান্য পাচ্ছে না, একটি তৃতীয় অর্থের প্রাধান্য, শিব, তাকে বোঝাচ্ছে। সন্ধিতে দেখো ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন ঘটে, তাই সেখানে বিভক্তি লোপের কোনো প্রশ্নই আসে না। সন্ধিতে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন ঘটে, সেখানে বিভক্তি লোপের প্রশ্ন থাকে না। তবে অনেক সময় ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনে আমরা দেখি যে ধ্বনির আগমনও ঘটে সন্ধিতে। যেমন ধরো বেটা যুক্ত ছেলে, বলছি বেটার ছেলে, হ্যাঁ, তাহলে বেটার ছেলেতে দেখো একটা চ ধ্বনির আগমন ঘটেছে, কিন্তু বিভক্তির লোপের প্রশ্ন নেই। কিন্তু আবার সমাসের ক্ষেত্রে দেখবে অলোপ সমাস ছাড়া সমাসের অধিকাংশ ক্ষেত্রেই দেখবে পূর্বপদের বিভক্তি, যে পূর্বপদে যে বিভক্তি চিহ্ন যোগ থাকে তার দেখবে লোপ ঘটে। একমাত্র ব্যতিক্রম অলোপ সমাস। অলোপ সমাসে বিভক্তির লোপ ঘটে না, কিন্তু সমাসের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রায় পূর্বপদের বিভক্তি চিহ্নের লোপ ঘটে। যেমন ধরো রাজার পুত্র, এর যদি আমরা সমাস করি হবে কি? রাজপুত্র। রাজার পুত্র, রাজপুত্র। এর পূর্বপদ কি ছিল? রাজার। দেখো রাজার এই শব্দের সঙ্গে দেখো র বিভক্তি যোগ আছে, রাজা যুক্ত র, রাজার। এখন এর যখন সমাস হলো রাজার পুত্র, রাজপুত্র, তাতে দেখো পূর্বপদের অর্থাৎ রাজার র বিভক্তি লুপ্ত হয়েছে, লোপ ঘটেছে। সন্ধিতে যে শব্দগুলো, যে পদগুলো পাশাপাশি বসে সন্ধি হয় তাদের ক্রমের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ যেটা প্রথমে আছে সেটা প্রথমে থাকে, যেটা দ্বিতীয় আছে সেটা দ্বিতীয়তেই থাকে, সেই স্থানেই থাকে। যেমন ধরো পরমেশ্বর, তাহলে পরম যুক্ত ঈশ্বর, তাই সন্ধিবদ্ধ হয়েছে পরমেশ্বর। ঈশ্বর যুক্ত পরম কখনো হবে না। কিন্তু সমাসের ক্ষেত্রে আমরা দেখব এই ক্রমের, শব্দের যে ক্রম, সেই ক্রম কিন্তু সবসময় এক জায়গায় থাকে না, ক্রমের পরিবর্তন ঘটতে পারে। যেমন ধরো সেদ্ধ যে আলু, তাকে আমরা কিন্তু সেদ্ধ আলু না বলে আমরা বলি হচ্ছে আলু সেদ্ধ। সেদ্ধ যে আলু হয়ে গেল হচ্ছে আলু সেদ্ধ। ভাজা যে বেগুন হয়ে গেল বেগুন ভাজা। দেখো ক্রমের পরিবর্তন ঘটে যাচ্ছে। সেদ্ধ যে আলু, তাহলে হওয়া উচিত ছিল সেদ্ধ আলু। ভাজা যে বেগুন, তাহলে হওয়া উচিত ছিল সমাসবদ্ধ পদ ভাজা বেগুন। কিন্তু দেখো না, ব্যাসবাক্যে যেটা হচ্ছে প্রথম পদ ছিল, মানে পূর্ব পদ ছিল, দেখো যখন সমস্ত পদ অর্থাৎ সমাসবদ্ধ পদ, সেখানে সেই পদটি হয়ে যাচ্ছে হচ্ছে পরপদ। বুঝতে পারছো? তাহলে সমাসে কিন্তু
ক্রমের পরিবর্তন ঘটে। সন্ধিতে যে পদ দুটি মিলিত হয় সেই পদ দুটির মধ্যে একটির বদলে আরেকটি সমার্থক পদ মানে সম অর্থের পদ বা শব্দ ব্যবহার আমরা করতে পারি না। যেমন ধরো রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। এখন তোমার যদি মনে হয় এই রবির জায়গায়, রবির তো সমার্থক শব্দ হচ্ছে সূর্য কি দিবাকর, তাহলে তুমি সূর্য যুক্ত ইন্দ্র রবীন্দ্র করতে পারো না, দিবাকর যুক্ত ইন্দ্র তার সন্ধি করতে পারো না। সমাসের ক্ষেত্রে দেখবে ব্যাখ্যার প্রয়োজনে অর্থাৎ ব্যাসবাক্য গঠনের জন্য, সমাসে ব্যাখ্যার প্রয়োজনে বা ব্যাসবাক্য গঠনের জন্য সমস্ত পদের থেকে একটি পৃথক পদ, সমস্ত পদের থেকে একটি পৃথক পদ আমরা ব্যাসবাক্যে নিয়ে আসতে পারি। যেমন ধরো যুগান্তর, এটা একটা সমস্ত পদ। এবার এর যখন আমরা ব্যাসবাক্য করি তখন আমরা কিন্তু ব্যাসবাক্যে যুগের অন্তর এভাবে করি না, তখন কিন্তু আমরা ব্যাসবাক্য তৈরি করি অন্য যুগ, অন্য যুগ। এখানে দেখো এই যুগান্তর পদের ওই অন্তরের অর্থ সুস্পষ্ট করার জন্য আমরা অন্য পদটির আগমন ঘটালাম, অন্য শব্দটিকে নিয়ে এলাম ব্যাসবাক্যে। যুগের অন্তর এইটাকে বোঝানোর জন্য আমরা অন্য পদটির আগমন ঘটালাম। তাহলে সমাসে ব্যাখ্যার প্রয়োজনে সমস্ত পদের থেকে পৃথক একটি পদ ব্যাসবাক্যে আসতেই পারে, কিন্তু সন্ধিতে তা সম্ভব নয়। এবার আমরা জানব সমাসের আলোচনায় যে পরিভাষাগুলো আমাদের জানতে হবে, তার কারণ এই পরিভাষাগুলো সমাসের আলোচনায় কিন্তু জানা জরুরি, নাহলে আমরা সমাস বুঝতেই পারবো না। এখন পরিভাষা শব্দের অর্থ হচ্ছে বিশেষ অর্থবোধক শব্দ, অর্থাৎ যে শব্দের মধ্যে দিয়ে বিশেষ অর্থ প্রকাশ পাবে তাকেই আমরা বলবো পরিভাষা। এখন সমাসের এ যাবৎ যে আমরা আলোচনা করলাম তাতে আমরা কি দেখলাম? সমাস হলো নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়ায় আমরা কি দেখলাম? সেখানে দুই বা ততোধিক শব্দ অর্থের ভিত্তিতে মিলিত হচ্ছে এবং মিলিত হয়ে একটি নতুন শব্দ গঠন করছে। এখন শব্দ গঠনের এই নিয়মকে যদি আমরা যথাযথভাবে বুঝতে চাই তাহলে আমাদের এই সমাসের আলোচনায় বিশেষ অর্থে যে শব্দগুলো ব্যবহার হয় অর্থাৎ এই পরিভাষা, তার সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা কিন্তু থাকতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না সমাস। এখন সমাসের আলোচনায় এই পরিভাষাগুলো আমরা একে একে আলোচনা করি। প্রথম হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ, সমাসে যেসব পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। আবার বলছি, যেসব পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। ধরো আমরা যে বলছি গাছে পাকা, এই দুটি পদ পাশাপাশি বসিয়ে সমাস করলাম গাছ পাকা। জয় ও পরাজয়, এই দুটি পদ পাশাপাশি বসিয়ে আমরা সমাস করলাম জয় পরাজয়। তাহলে এখানে গাছে ও পাকা এই পদ দুটি, জয় ও পরাজয় এই পদ দুটি,
এরা মিলিত হয়ে তোমার জয় পরাজয় ও গাছ পাকা এই সমাসের প্রক্রিয়ায় নতুন পদ গঠন করলো। তাহলে এক্ষেত্রে আমরা গাছে পাকা এই সমাসের প্রক্রিয়ায় গাছে ও পাকা, আর জয় পরাজয় এই সমাসের প্রক্রিয়ায় জয় ও পরাজয়। প্রত্যেকটি পদকেই বলবো সমস্যমান পদ, তার কারণ এই পদগুলো মিলিত হয়েই নতুন পদ গঠন করেছে। আর আমরা বলেছি সমস্যমান পদ হচ্ছে যে সকল পদ মিলিত হয়ে সমাস গঠন করছে। এখন এই সমস্যমান পদ তার আবার দুটো ভাগ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। সমস্যমান পদ তাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটি পূর্বপদ আর একটি পরপদ বা উত্তর পদ। এখন পূর্বপদ কোনটি? দেখো, সমাস মাত্রই তো প্রধানত ওই দুটি বা তার অধিক পদের অর্থগত মিলন, যাদের আমরা বলছি সমস্যমান পদ। এই সমস্যমান পদগুলির মধ্যে যেটি প্রথমে থাকে, সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ। তাহলে গাছে পাকা, এখানে গাছে পদটি পূর্বে আছে, প্রথমে আছে। জয় ও পরাজয়, তাহলে এখানে জয় এই পদটি প্রথমে আছে, পূর্বে আছে। তাহলে এখানে গাছে এবং জয় এটা হচ্ছে পূর্বপদ। আর উত্তর পদ বা পরপদ কোনগুলি? সমস্যমান পদগুলির মধ্যে পরের বা শেষের পদটিকে, সমস্যমান পদগুলির মধ্যে পরের বা শেষের পদটিকে উত্তরপদ বা পরপদ বলে। উত্তরপদ বা পরপদ বলে। এখানে দেখো, উত্তর ইংরেজিতে বলে পোস্ট। উত্তর শব্দের অর্থ তো আসলে পরবর্তী। তাহলে সমস্যমান পদগুলির মধ্যে পরের বা শেষের পদটিকে আমরা বলবো উত্তরপদ বা পরপদ। তাহলে গাছে পাকা, তাহলে এখানে পরে কোনটি রয়েছে? উত্তরে কোনটি রয়েছে? পাকা। জয় ও পরাজয়, তাহলে এখানে পরে উত্তরে কোনটি রয়েছে? পরাজয়। তাহলে পাকা, পরাজয় এগুলো হচ্ছে পরপদ বা উত্তরপদ। তবে মনে রাখতে হবে, সমাজ গঠন যখন আমরা করছি তখন কিন্তু পূর্বপদ এবং উত্তরপদ ছাড়াও সমস্যমান সহায়ক পদ থাকতে পারে। অর্থাৎ পূর্বপদ উত্তরপদ ছাড়া সমাজ গঠনের জন্য সহায়তা করবে এরকম পদও কিন্তু থাকতে পারে। তাকে কিন্তু আমরা মধ্যপদ বা তৃতীয় পদ এইসব নামে কিন্তু উল্লেখ করব না। সেগুলো হচ্ছে সমস্যমান সহায়ক পদ। ধরো, এই যে সিংহ চিহ্নিত আসন, দেখো এখানে তো তিনটে পদ আছে, তার মধ্যে পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে আসন। এখন এই যে চিহ্নিত, তাকে আমরা নিশ্চয়ই সিংহ আর আসনের মাঝখানে আসে বলে আমরা মধ্যপদ বলবো না। এই চিহ্নিত এটি কি হচ্ছে? এটা হচ্ছে সমস্যমান সহায়ক পদ। অর্থাৎ সিংহ এবং আসন তার মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটিকে প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যে আসন আসলে সিংহের আকারে চিহ্নিত। ধরো আমরা যদি বলি মুখ চন্দ্রের মতো, তাহলে এখানে পূর্বপদ হচ্ছে মুখ, পরপদ হচ্ছে চন্দ্র। এখানে মতো এইটা কিন্তু তৃতীয় পদ নয়, যেহেতু 3 নম্বরে আছে, তৃতীয় পদ নয়, কিন্তু এটিও কিন্তু ওই
সমস্যমান সহায়ক পদ বা সাহায্যকারী পদ। তাহলে মুখটা কিসের মতো? না চন্দ্রের মতো। তাহলে মুখ এবং চন্দ্রের সম্পর্কটিকে ব্যাখ্যা করার জন্য এই মতোর মতো ন্যায়বাচক শব্দটিকে আমরা ব্যবহার করেছি এখানে। তাহলে এটি তৃতীয় পদ নয়, এটিও কিন্তু সমস্যমান সহায়ক পদ। এবার হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন সমস্যমান পদগুলি মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে, সমস্যমান পদগুলি মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে, তাকেই আমরা বলবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। অর্থাৎ সমাসের প্রক্রিয়ায় এই পদ সৃষ্টি হলো, তার জন্য আমরা বলছি হচ্ছে সমাসবদ্ধ পদ। আর সমস্যমান পদগুলি মিলিত হয়ে একটি এক পদে মিলিত হলো, তারা এক পদে রূপান্তরিত হলো তারা, তার জন্য বলবো সমস্ত পদ। ওই যে আমরা বললাম সিংহ চিহ্নিত আসন, তাহলে এখানে তারা মিলিত হয়ে কি হলো? নতুন পদ সিংহাসন। তাহলে সিংহাসন হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই যে রাজার পুত্র, পূর্বপদ রাজার, উত্তর পদ হচ্ছে পুত্র, দুটো সমস্যমান পদ। এরা মিলিত হয়ে কি করলো? সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে রূপান্তরিত হলো রাজপুত্র। রাজপুত্র। এবার আমাদের শেষ পরিভাষা ব্যাসবাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাসবাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলবো আমরা? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের যে অর্থ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের যে অর্থ তা প্রকাশের জন্য সমস্যমান পদগুলি দিয়ে যে বাক্য বা বাক্যাংশ গঠন করা হয় তাকে ব্যাসবাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। এখানে দেখো, ব্যাস ও বিগ্রহ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ, অর্থাৎ ব্যাস বাক্য মানে বিশ্লেষণের বাক্য, বিগ্রহ বাক্য মানে বিশ্লেষণের বাক্য। এখন কাকে বিশ্লেষণ করে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করে যে বাক্য, যে বাক্যাংশ, তাকে আমরা বলি ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অর্থ প্রকাশ করা হয় যে বাক্যের দ্বারা, যে বাক্যাংশের দ্বারা, তাকেই আমরা বলি ব্যাস বাক্য। ধরো আমরা বললাম একটি সমাসবদ্ধ পদ জীবন বীমা। জীবন বীমা এটা একটা সমাসবদ্ধ পদ। এখন এর অর্থ সুস্পষ্ট করতে চাই যদি আমরা, তাহলে আমাদের একটা বাক্য গঠন করতে হবে। জীবন আশঙ্কায় বীমা। জীবন আশঙ্কায় বীমা, সেটাই তো জীবন বীমা। তাহলে এই যে জীবন আশঙ্কায় বীমা, তা কি করলো? তা হচ্ছে জীবন বীমা এই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের অর্থকে বিশ্লেষণ করলো। তাই আমরা এই বাক্যকে আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কিসের দ্বারা তৈরি হলো? দেখো, সেখানে কিন্তু সমস্যমান পদ এবং তার সহায়ক পদের মাধ্যমে কিন্তু তৈরি হলো। তার কারণ এখানে জীবন, এটা হচ্ছে পূর্বপদ, বীমা এটা হচ্ছে পরপদ, আর মাঝখানে হচ্ছে আশঙ্কায়, এই পদটি হচ্ছে সমস্যমান সহায়ক পদ। এই তিনে মিলে তৈরি করলে হচ্ছে জীবন বীমা, অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমাসের পরিভাষা তোমরা জানলে। আজকে তোমরা সমাস, তার
অর্থ, তার বৈশিষ্ট্য, সমাসের সঙ্গে সন্ধির যে পার্থক্য তাও জানলে, আর সমাস সম্পর্কিত যে পরিভাষা তার আলোচনা তোমরা শুনলে। পরের দিন আমরা সমাসের যে বিভিন্ন শ্রেণী এবং প্রত্যেকটি শ্রেণীর সুস্পষ্ট আলোচনা সেটা নিয়ে আমরা উপস্থিত হব।